হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজ আজকের পর্বে আমরা একটা ফ্রান্সের সিনেমা সম্পর্কে জানবো, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য লাভার। আর এই সিনেমার ক্যাটাগরি হচ্ছে রোমান্স এবং ইরোটিক, মানে একটু অ্যাডাল্ট টাইপ সিনেমা আর কি। আর আমরা একটা থাম্বনেলও দিয়ে দিয়েছি 18+ সিনেমা। তবে কেন আমরা 18+ সিনেমা আনলাম? এই 18+ সিনেমা যে নষ্টমী করার জন্য তৈরি করা হয়েছে তা কিন্তু নয়। ফ্রান্সের অনেক জনপ্রিয় নাম করা একটা লেখিকা ছিলেন, যার নাম হচ্ছে মার্গুইটি ডুরাস। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। তিনি 1943 সাল থেকে 1960 সাল পর্যন্ত ফ্রান্সের সবচেয়ে নাম করা একটা লেখিকা ছিলেন। আর এই লেখিকা তার নিজের জীবনী নিয়ে যে বইটা লিখেছিলেন, সেই বইয়ের উপর ভিত্তি করে সিনেমাটা তৈরি করা হয়েছে। এবং এই সিনেমার কাহিনী যে এত বাস্তববাদী সেটা তোমাকে অবাক করবে। তো আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি হেডফোন কানে দিতে পারো। বাট অ্যাকচুয়ালি যে সিনেমাটার কাহিনী, এটার মেন উদ্দেশ্য কিন্তু সেক্স দেখানো নয়। এটার মেন উদ্দেশ্য হচ্ছে তার লাইফের যে কাহিনীটা ছিল সেটা আমাদেরকে সে দেখিয়েছে। তো যাই হোক, এই সিনেমার যে প্লট বা যে সময়টা, সেটা হচ্ছে 1930 থেকে 1935 সালের মধ্যে, মানে আজ থেকে প্রায় 100 বছর পূর্বে। কিন্তু এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 1992 সালে, এই লেখিকা মারা যাওয়ার 4 বছর আগে। এবং ওই সময় সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশি প্রায় 300 কোটি টাকা, এবং বক্স অফিসে এই সিনেমাটি আয় করেছিল মাত্র 450 কোটি টাকা। আর IMDb রেট অনেক ভালো, 10.6.8। তো আমরা এখন একটা অ্যাড দিব, তারপর মূল ভিডিওতে যাব। তো আমি অ্যাড প্লে করে দিচ্ছি, তোমরা আমার সাথে মূল ভিডিওতে চলে আসো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। আর আমি তোমাদেরকে আবারও বলছি, এটা একটু 18+ সিনেমা। তোমরা অবশ্যই প্লিজ হেডফোনটা কানে নাও, বা টিভিতে বা লাউড সাউন্ডে দেখো না। তো সিনেমার শুরুতে আমাদের একটা মেয়েকে দেখানো হয়, যে একটা লাভ স্টোরি পড়ে শোনাচ্ছিল। আর গল্পটা ছিল হচ্ছে একটা ফ্রেঞ্চ মেয়ের, ফ্রান্সের মেয়ে, যার নাম হচ্ছে জেন। আর তার বয়স ছিল হচ্ছে 15 বছর। আর সে 32 বছরের একটা চাইনিজ লোককে ভালোবেসে ফেলে। আর এরপর সিনেমা যায় হচ্ছে ফ্ল্যাশব্যাকে, মানে 1930 সালে, যেখানে আমরা জেনকে দেখতে পাই। আর জেন যদিও ফ্রান্সের নাগরিক, তবে কোন একটা কারণে তাদের পরিবার অনেক আগে গিয়েছিল হচ্ছে ভিয়েতনামে, এবং সেখানে গিয়ে আর্থিক সমস্যার কারণে তারা চিরতরে ভিয়েতনামে আটকা পড়ে গিয়েছিল। তো ভিয়েতনামে থাকে, স্কুলে ছুটি হয়ে গিয়েছে, কারণে ভ্যাকেশন কাটানোর জন্য ও বাড়িতে চলে আসে। আর জেন ছোট্ট গ্রামের একটা ছোট্ট বাড়িতে থাকতো, এবং ভিয়েতনামের মধ্যে ওদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ ছিল। জেনের মা স্কুলে সামান্য বেতনে চাকরি করতো, বাচ্চাদেরকে পড়াতো। আর জেনের মা ছাড়াও জেনের আরো 2 ভাই ছিল। একটা ছিল বড় ভাই, যার নাম ছিল ইলমেনার। আর সে সবসময় জেন এবং তার ছোট ভাইকে বিরক্ত করতো এবং ডমিনেট করতো। এছাড়া বাড়ি থেকে টাকা চুরি করতো, স্মোকিং করতো, নেশা করতো, এবং এটার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এবং দিন রাত বাইরে টোটো করে ঘুরে বেড়াতো, মানে টোটাল 420। কিন্তু জেনের ছোট ভাই ছিল খুব সহজ সরল মানুষ। সে তার বড় ভাইকে কিছুই বলতো না, এবং ওর উপর যে অত্যাচার হতো সেটা প্রতিবাদ করতো না। আর জেনের মা কিন্তু তার বড় ছেলের এই সব ব্যাপারে জানতো, তবে তারপরেও সে তার বড় ছেলেকে কিছুই করতো না, কারণ 3 সন্তানের মধ্যে সে বড় ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আর এই বিষয়টা আমাদের নায়িকা জেনের একদমই ভালো লাগতো না। তো যাই হোক, কোনোভাবে জেন তার ছুটি কাটায়। আর ছুটি শেষ হতেই সে স্কুলে ফেরত আসে। আর তখন জেনের মা জেনকে শিপে ছাড়তে আসে। আর কিছুক্ষণ পর শিপ যখন এগিয়ে যায়, তখন আমরা দেখি ওই শিপে অনেক ধনী একটা চাইনিজ লোক উঠেছে, যার নাম ছিল হচ্ছে টনি। এবং সে ওই সময় বিশাল দামি একটা গাড়ি নিয়ে শিপে যাচ্ছিল। তো টনি যখন জেনের মতো একটা সুন্দর মেয়ে দেখে, মানে বুঝতেই পারছো ভিয়েতনামের মেয়ের একরকম, বাট ও তো ফ্রেন্স, ওর চেহারা অন্যরকম আর কি, অনেক বেশি সুন্দরী, চোখে পড়ার মতো। তো সে জেনকে দেখে তাকিয়ে থাকে এবং পুরোপুরি জেনের উপর আকর্ষিত হয়ে যায়। আর তারপর জেনের সাথে কথা বলতে চলে যায়। কিন্তু জেন তখন টনিকে খুব একটা বেশি পাত্তা দেয় না। বাট তখন টনি করে কি, জেনকে স্মোক অফার করে। জেন সেটাও মানা করে দেয়। আর তারপর টনি তার নিজের ব্যাপারে গল্প বলা শুরু করে, যে আমি ফ্রান্সের প্যারিস থেকে মাত্রই পড়ালেখা কমপ্লিট করে বাড়ি ফিরে যাচ্ছি। আর ফ্রান্সের নাম শুনেই তো জেনের একটু আগ্রহ জাগে, কারণ ওর পূর্বপুরুষরা বা ওর ফ্যামিলিরা ফ্রান্স থেকে এসেছিল। মানে ওদের জন্য ভিয়েতনামে হয়েছে, বাট ওদের গোড়াপত্তনটা ফ্রান্সের। আর তারপর টনির সাথে কথায় কথায় জেনের কাছ থেকে টনি আরো জানতে পারে জেন যে জায়গাতে যাবে সেটা টনির বাড়ির যাওয়ার রাস্তার মধ্যেই পড়বে। তো এই সুযোগের সদ্ব্যবহার করে টনি করে কি জেনকে ইমপ্রেস করার চেষ্টা করে, এবং বলে ওই যে আমার গাড়ি, আমি তোমাকে হোস্টেল পর্যন্ত ছেড়ে দেবো। তো প্রথমে জেন একটু ভয় পায়, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। মানে বুঝতেই পারছো, টাকা লাপুলা। তো গাড়ির মধ্যে তাদের দুজন অনেক কথা হয়। জাস্ট কল্পনা করে এখনকার সময় যদি একটা নর্মাল ফ্যামিলির মেয়েকে আমার ব্যক্তিগত
ব্যক্তিগত প্রাইভেট কারে নিয়ে ঘোরাও, বুঝতে পারছো কি হবে। আর ওই সময় তখন গাড়ি ছিল কয়টা, তো জেনের তো একটু আকর্ষিত হওয়া স্বাভাবিক। তো যাই হোক এরপর টনি করে কি জেনকে তার বয়স জিজ্ঞেস করে। জেন বলে আমার বয়স 17 বছর, বাট ওর অ্যাকচুয়াল বয়স ছিল 15 বছর। আর টনি বলে আমার বয়স 32 বছর। তো যাই হোক এরপর টনি করে কি জেনকে তার ফ্যামিলি বিজনেসের ব্যাপারে বলে যে আমাদের এই ব্যবসা রয়েছে, আমাদের এরকম পয়সাগতি রয়েছে। তো যাই হোক এইসব কথা বলতে বলতে জেন টনির সাথে অনেক কমফোর্টেবল হয়ে যায়। আর এটা দেখে টনিও আস্তে আস্তে করে কি নিজের হাতটা জেনের উপরে রাখে, আর জেনও কিছু বলে না, কারণ প্রথমত টনি ধনী, দ্বিতীয়ত একটা যুবতী মেয়ে এই প্রথম কি ওর হাতে হাত রেখেছে। যাই হোক কিছুক্ষণ পরে জেনের হোস্টেল চলে আসে, আর সে টনিকে বাই বলে সেখান থেকে চলে যায়। আর তারপর জেন করে কি টনির ব্যাপারে তার এক বান্ধবীকে বলে। আর পরের দিন জেন যখন স্কুলের জন্য বের হয় তখন সে স্কুলের সামনে টনির গাড়িটা দেখতে পায়। আসলে টনিও জেনকে ভালোবাসতে শুরু করেছে বা আকর্ষিত হতে শুরু করেছে, আর এই জন্য সে জেনকে দেখতে এসেছে। তো ওখানে আমরা দেখতে পাই টনিকে দেখে জেন গাড়ির কাছে আসে এবং গাড়ির জানালায় কিস করে স্কুলে চলে যায়। ভাই এটা কিন্তু 1930 সালের ঘটনা, আজ থেকে 100 বছর আগের ঘটনা। তো যাই হোক এখানে আমরা বুঝতে পারি জেনও টনির দিকে পুরো আকর্ষিত হয়েছে। আর স্কুল থেকে ফেরার সময় জেন চারপাশে টনির গাড়ি খোঁজে, বাট কোথাও টনির গাড়ি পায় না। তো পরের দিন স্কুলের ছুটি ছিল, জেন আর তার বান্ধবী ডান্স করছিল, আর তখনই জেন বাড়ির বাইরে টনির গাড়ির শব্দ পায় এবং জানালাতে দেখে টনির গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে জেন তো অনেক খুশি হয়, আর ও টনির কাছে চলে আসে। আর তারপর টনি ওকে গাড়ি তুলতে বলে এবং এরপর টনি করে কি জেনকে নিয়ে তার যে লিটনের ফ্ল্যাট রয়েছে, আই মিন পার্সোনাল একটা রুম রয়েছে, সেই রুমে নিয়ে যায়। আর এই রুমে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। তো জেন তখন বুঝতে পারে টনির উদ্দেশ্য কি, কেন এখানে নিয়ে এসেছে, মানে বুঝতেই পারছো অবশ্যই সেক্সুয়াল উদ্দেশ্য। বাট তারপরেও জেন এখানে শান্ত থাকে। তবে এরপর যখন টনি আর জেন কথা বলে, টনি যখন জানতে পারে জেনের বয়স মাত্র 15 বছর, তখন সে জেনের সাথে ফিজিক্যাল হতে চায় না, যে একটা প্রবলেম হতে পারে, ব্যাপারটা ঠিক লাগে না। তো এই কারণে সে জেনকে ফিরিয়ে দিয়ে আসতে চায়। বাট জেন উল্টো ফিজিক্যাল হতে চায় এবং মানা করে আমি যাবো না, আমি তোমার সাথে এখনই রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলতে চাই। তো এরপর টনি জেনের কাছে আসে, তারা দুজন রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে। আর তারপর জেন করে কি তার ব্যাপারে টনিকে বলে যে আমি পড়াশোনা অনেক ভালো, আমি একজন রাইটার হতে চাই, এই সেই। আর তারপর জেন করে কি তার বাড়ির অবস্থার কথা বলে, আমি খুব গরিব, আমাদের ফ্যামিলির অবস্থা খুব খারাপ। তো তখন টনির মাথায় আসে যে এই মেয়েটা কি আমার কাছে টাকার জন্য এসেছে, টাকা দেখে এসেছে। কিন্তু জেনের মাথায় অ্যাকচুয়ালি এসব ছিল না, জাস্ট ওর মনের দুঃখ করছিল। আবার এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, টনির টাকা আছে বলে তো জেন এতখানি মনে করে জোর করে সম্পর্ক করতে চাচ্ছে। তো এরপর তারা সারাদিন এক রুমেই থাকে। তো যাই হোক টনি কিন্তু মনে মনে অলরেডি বুঝতে পেরেছে জেন ওর কাছে টাকার জন্য এসেছে। আবার মনে করো রাশিয়া ইউক্রেন যুদ্ধও শেষ, তো এখন জেন কতটা দরকার নাই, মানে ঘাড়ে না যেতে পারে, বুঝতে পারছো তো ব্যাপারটা। তো টনি জেনকে বলে দেখো আমি কিন্তু বিয়ে করতে পারবো না তোমাকে, কারণ আমি একজন চাইনিজ, আমি আর ফ্যামিলি চাইনিজ ছাড়া অনেকটা মেয়েকে বিয়ে করলে মেনে নেবে না। তো এটা শুনে জেন কিছুই বলে না, উল্টো ও খুশির ভাব নিয়ে বলে দেখো আমি একজন চাইনিজ ছেলেকে অবশ্যই বিয়ে করবো না। বাট ভেতরে ভেতরে জেন অনেক কষ্ট পায়। আর তারপর হোস্টেলে এসে জেনের মনে একটা খারাপ হয়ে যায় যে আমি টনিকে ভালোবাসতে শুরু করেছিলাম বা হাতছাড়া হয়ে যাবে এরকম একটা কিছু। তো পরের দিন আবারও করে কি টনির গাড়ি জেনের স্কুলের সামনে আসে, কিন্তু এইবার টনি তার ড্রাইভারকে পাঠিয়েছে জেনকে নিয়ে আসার জন্য, সে নিজে যায়নি। তো জেন ওই গাড়িতে উঠে এবং সেই লিটনের ফ্ল্যাটে চলে যায়। আর ওখানে তারা আবারও মনে করো রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে, এইভাবে রেগুলারলি তারা যুদ্ধ করতে থাকে। আর টনির কাছ থেকে মোটামুটি কিছু আর্থিক সাপোর্ট পেত। তো এরপর থেকে জেনের একটা চাকরি হয়ে যায়, প্রথমে স্কুলে যাবে, তারপর ওখান থেকে যাবে লিটনের ফ্ল্যাটে, ওর সাথে ইন্টিমেট হবে, তারপর মনে করো যে আর কি। আর এছাড়া ওরা করে কি কোয়ালিটির টাইম স্পেন্ড করে থাকে আর কি, ভালো টাইম। একদিন করে কি জেন টনির গাড়িতে করে ওর নিজের গ্রামের বাড়িতে আসে। তো জেনের মা যখন ওকে এত বড় গাড়িতে দেখে সে তো ভয় পেয়ে যায় যে আমার মেয়ে কি করছে এরকম গাড়িতে আসলো, কিন্তু তারপর সে জেনকে কিছু বলে না। কিন্তু রাতে জেনের মা ওকে একটা চিঠি দেখায়, আর ওই চিঠিটা জেনের হোস্টেল থেকে এসেছে, যেখানে বলা হয়েছে যে জেন গত 3 দিন ধরে নিখোঁজ রয়েছে। তো জেনের মা তখন জিজ্ঞাসা করে কারণ, জেন তখন বলে আমার একটা বিশাল বড়লোক বয়ফ্রেন্ড রয়েছে। তো এই কথা শুনে জেনের মা আর কিছু বলে না, মানে বুঝতেই পারছো বড়লোক একটা বিশাল কোয়ালিফিকেশন। তো যাই হোক এরপর টনি করে কি জেনের পুরো পরিবারকে অনেক দামি একটা হোটেলে নিয়ে যায় এবং অনেক ভালো ভালো দামি দামি খাবার খাওয়ায়। আর তারপর টনি তার নিজেকে ইন্ট্রোডিউস করা শুরু করে, তার ফ্যামিলি ব্যাপারে বলতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরা এত গরিব যে এত ভালো খাবার পেয়েছে যে তারা সবাই মনোযোগ দিয়ে খালি খাবারই খাচ্ছিল, টনির কথার থেকে কারো কোনো আগ্রহ নেই, মানে দৃশ্য দেখে বুঝতে পারছো। তো এর জন্য টনি চুপ হয়ে যায়। অ্যাকচুয়ালি জেনের ফ্যামিলি টনির টাকা দেখে এখানে এসেছে, যাতে টনির মতো একটা ছেলেকে জেন যদি আটকিয়ে রাখতে পারে তাদের অভাব পূরণ হয়ে যাবে। আবার জেনও টনির কাছে টাকার জন্য গিয়েছে, এটা টনিও বুঝতে পারছে, আমরা বুঝতে পারছি। তো যাই হোক ডিনার করার পরে জেন আর টনি আবারও যায় হচ্ছে ওই রুমে। আর এবার কিন্তু আর ফ্যামিলিও জানে যে জেন টনির সাথে ওই রুমে যায় বা কি করে, কিন্তু তারপরেও ফ্যামিলির কোনো মাথা ব্যথা নেই, টাকা হইলেই হয়েছে। তো যাই হোক এখানে আবারও তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে। আর এখানে সুযোগ পেয়ে জেন টনিকে বলে যে আমার পরিবার তো দেখলেই আমাদের অবস্থা খুব খারাপ, আমার মায়ের অবস্থা খুব খারাপ, আমাকে কয়েকটা টাকা দেবে আমার ফ্যামিলিকে হেল্পের জন্য। তো টনির বিষয়টা অনেক খারাপ লাগে যে এই মেয়েটা টাকার জন্য খালি আমার সাথে রয়েছে। আর ছেলেরা হচ্ছে এমন পার্সন, এদের আবেগ একটু বেশি। একটা কলগালের সাথে যদি 1 মাস কথা বলে ওই আবেগ চলে আসবে, করবে কি প্রেম করতে চাইবে, এরকম একটা ব্যাপার। কারণ ছেলেদের কাছে অপশন অনেক কম থাকে, কিন্তু একটা মেয়ে হয়ে জন্মলে যদি সুন্দর হয় তার কাছে অনেক অপশন আসে, অনেক অফার আসে। বাট একটা ছেলে যত সুন্দর হোক, যত ধনী হোক, তার কাছে কিন্তু ওরকম অফার আসে না। তো এর জন্য ছেলেরা একটু আবেগী বেশি হয় আর কি। তো যাই হোক টনি করে কি জেনকে দ্রুত টাকা বের করে দেয়। আর এখানে লক্ষ্য দুজনেরই দুজনকে প্রয়োজন ছিল, টনির দরকার সেক্স, জেনের দরকার টাকা। তো যাই হোক এরপর থেকে তারা একসাথে থাকতে শুরু করে। আর পরদিন জেনের মা হোস্টেলে এসে ওর কাছ থেকে টাকা নিয়ে চলে যায়, যে টাকাটা টনি দিয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাই হোস্টেলের কেউ কিন্তু এখন আর জেনের সাথে কথা বলে না, কারণ পুরো স্টুডেন্টদের মধ্যে জানাজানি হয়ে গিয়েছে যে জেন একটা বড় লোকের সাথে খাতির করে, তার সাথে সেক্স করে টাকা পয়সা ইনকাম করে, এই ধরনের একটা কিছু, মানে বুঝতেই পারছো ব্যাপারটা। তো এখানে জেন একাই থাকতো। তবে এতে জেনের
একটু মন খারাপ নয়, কারণ এতে তার কিছুই যায় আসে না, অন্তত এই কারণে সে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছে, তার পড়াশোনার টাকা তার জোগাড় হয়ে যাচ্ছে। তো এরপর জেন করে কি টনির সাথে দেখা করে এবং বলে আমার স্বপ্ন ফ্রান্সে চলে যাওয়া এবং আমি মনে প্রাণে আমার ফ্যামিলিকে নিয়ে ফ্রান্সে ফেরত যেতে চাই। তো টনির এই কথাটা শুনে অনেক খারাপ লাগে। তবে তারপরেও টনি বলে আমি তোমাকে হেল্প করবো। আর তারপর টনি করে কি তার চিহ্ন হিসেবে জেনকে একটা আংটি গিফট করে। তো অ্যাকচুয়ালি একটু আগে আমি একটা কথা বলেছি যে একটা ছেলে মানুষ যদি একটা কলগারের সাথেও 2 মাস কথা বলে সে ওখানে আবেগে জড়িয়ে যায়। তো টনির ক্ষেত্রে এটা হয়, সে জেনকে অনেক ভালোবাসতে শুরু করে এবং এত ভালোবাসা শুরু করে যে যখন ও শুনে যে জেন ফ্রান্স চলে যাবে ওর মাথা খারাপ হয়ে যায় যে আমি ওকেই বিয়ে করবো। টনি করে কি নগদ ওর বাবার কাছে যায় এবং জেনের ব্যাপারে সকল কথা বলার সিদ্ধান্ত নেয়। তো টনি ওর বাবাকে জেনের ব্যাপারে বলে যে আমি ওকে বিয়ে করবো এবং ও একটা ফ্রান্সের। বাট টনির বাবা এই কথা শুনে একদম না করে দেয়। সে বলে তুমি কোনো ফ্রেঞ্চ মেয়ে বিয়ে করবে, তোমার ফ্রেঞ্চ বউ দেখার চেয়ে তোমার লাশ দেখাটা আমি বেশি পছন্দ করবো। মানে চাইনিজ ছেলের সাথে ফ্রেঞ্চ মেয়ের বিয়েটাকে অন্যায় ভাবা হতো। তো এর জন্য টনির বাবা ডাইরেক্ট পরিষ্কার মানা করে দেয়। অ্যাকচুয়ালি হয়েছে কি তৎকালীন সময়ে ফ্রান্স বা এরকম মডার্ন দেশকে নেস্টিক মনে করা হতো সিরিয়াসলি, মানে একটা ছেলের বউ হিসেবে কেউ নিতে চাইতো না। তো যাই হোক পরের দিন টনি জেনের কাছে যায়, সকল কথা বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, ফ্যামিলি মেনে নেবে না, কিন্তু আমরা পালিয়ে বিয়ে করবো। আর তখন জেন বলে না না এটা আমি করবো না, আমি তো তোমাকে ভালোই বাসি না। অ্যাকচুয়ালি জেন এই কথাটা কেন বললো? যদি টনি পালিয়ে বিয়ে করে তাহলে টনি ওর বাবার কোনো প্রপার্টি সম্পত্তি পাবে না, ও গরিব হয়ে পড়বে। ওর মতো একটা গরিবের সাথে আমি কেন যাবো? তবে ওটা ও টনিকে বলে না, খালি এটা কথাই বলে দেখো আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমি তোমাকে ভালোবাসি। তো এই কথা শুনে টনির মাথায় আকাশ ভেঙে পড়ে যে কেমন মেয়ে রে ভাই। কিন্তু তারপরে টনি তার রাগ কন্ট্রোল করে ওকে নিয়ে যায় ব্যাচেলর রুমে, যে মন না দিলি দেহ তো পাইছি। তো যাক এভাবেই যেতে থাকে সময়। আবার টনির বিয়ে ঠিক করেছে টনির বাবা, কারণ পুলাটা বিগড়িয়ে যাচ্ছে। তো টনি এরপর যখন লিটনের ফ্ল্যাটে ছিল জেনের সাথে, তখন টনি তার হবু বউয়ের ব্যাপারে বলে আর কি, চাইনিজ বউ, হবু বউ। আর এখানে আমরা টনির মারাত্মক মন খারাপ দেখি, কারণ সে বিয়ের পর আর কখনোই জেনের সাথে দেখা করতে পারবে না। তো যাই হোক তারপর দিন জেন করে কি তার গ্রামের বাড়িতে ফেরত আসে, যেখানে জেনের মা ওর হাতের আংটিটা দেখে ফেলে। বাট এটা ছিল স্বর্ণের আংটি। আংটিটা দেখে ওর মা বলে এটা বিক্রি করবো, এটা বিক্রি করলে অনেকগুলো টাকা পাওয়া যাবে। জেন দিতে যাচ্ছিল না কারণ এটা টনির স্মৃতি, কিন্তু ওদের ফ্যামিলির খাম দেখে জেন বিরক্ত হয়ে লাস্টে রাগে দুঃখে ওই আংটিটা ছুড়ে দেয় ফ্যামিলিকে। আর এরপরে জেনের বড় ভাই চাকরির জন্য শহরের বাইরে যাচ্ছে। তো এই কারণে জেনের মায়ের মন খুব খারাপ ছিল, কিন্তু জেনের ছোট ভাই এবং জেন খুব খুশি ছিল যে হারামজাদার বাড়ি থেকে বের হলো, এবার একটু শান্তিতে থাকতে পারবো। তো যাই হোক এরপর জেন যখন টনির সাথে দেখা করতে যায় তখন ও অনেক অবাক হয়ে যায়, কারণ এই কয়দিনে মানে জেন যে গ্রামে গিয়েছে মাত্র 10 দিনের ব্যাপার, এই 10 দিনে টনি পুরো নেশাগ্রস্ত হয়ে গিয়েছে এবং ও অনেক টেনশনে ছিল। আসলে সামনের সপ্তাহের বিয়ে। তো জেন তখন টনিকে সামলায় এবং বোঝায় দেখো তোমার বিয়ে হয়ে যাক সমস্যা নেই, আমি সবসময় তোমার এই জায়গায় আসবো, তোমার যা দরকার আমি তোমাকে দেবো। আর এরপর টনির বিয়ের দিনও চলে আসে। জেন দূরে দাঁড়িয়ে টনির বিয়ে দেখছিল, বাট এখানে জেন অনেক আপসেট হয়। আর এই দিকে জেনের তো পুরো ফ্যামিলির ফ্রান্সের যাওয়ার টিকিট হয়ে গিয়েছে, মানে জাহাজে যাবে। আর এটা তো বুঝতেই পারছো টনি পুরো খরচটা বহন করেছে, কারণ ওরা অনেক বছর ধরে এই দেশে আটকে রয়েছে, মানে ওদের ক্ষমতাই নেই ফ্রান্সে ফেরত যাওয়ার। কিন্তু এক জেন খালি টনির সাথে একটু বড় লোকের পোলার সাথে খাতির করে কিন্তু পুরো ফ্যামিলিকেই ফ্রান্সে নিয়ে যাচ্ছে। তো যাই হোক জেন শেষবারের মতো টনির সাথে দেখা করার জন্য ওই ব্যাচেলর রুমে যায়, আমি ওই লিটনের ফ্ল্যাটে। সারাদিন অপেক্ষা করে বাট টনি আসে না। আর তখনও বুঝতে পারে হয়তো বউনে ব্যস্ত টনি। আর এরপর দিন যখন জেন আর তার পুরো ফ্যামিলি শিপে করে ফ্রান্সে যাচ্ছিল, তখন হঠাৎ করে জেন টনির গাড়ি দেখতে পায়। আর জেন তখন বুঝতে পারে টনিও তাকে গুড বাই বলতে এসেছে। তো যাই হোক রাতে যখন ওই জাহাজে মিউজিক বাজছিল তখন জেন টনিকে মনে করে অনেক কাঁদে। আর এরপর সিন শিফট হয় তার 10 বছর পর, যেখানে আমরা দেখি জেন সত্যি অনেক বড় একটা রাইটার হয়েছে এবং পুরো দুনিয়াতে ভালো ফেমাস হয়ে গিয়েছে। আর এই কারণে টনি ওর খোঁজ পেয়েছে এবং ওকে কল করেছে। তো টনি এখানে ওকে আবারও বলে হয়তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে, হয়তো আমাদের কখনো দেখা হবে না, তোমার মনে কি ছিল আমি জানি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাবো। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক ব্যাকগ্রাউন্ডে যে মহিলাকে দেখতে পাচ্ছ ডুরাস নামে, তার জীবনের গল্প ছিল এটি। ফ্রান্সের অনেক বড় একটা লেখিকা। তো বাংলাদেশে একটা মেয়ে যদি এরকম কাজ করে, সে যত বড়ই মনে করে যে লেখিকা হোক যাই হোক, কখনোই এগুলো স্বীকার করতে পারবে না যে এইটা করছি ওইটা করছি। আর এই যে আমরা গল্পটা যে দেখলাম আজকে, এটা কিন্তু আমাদের বর্তমান চিত্র, মানে 100 বছর আগে যেটা ভিয়েতনাম ফ্রান্সে বা ওদের ওখানে হতো, এখন কিন্তু এটা হচ্ছে। অনেক ভালো ফ্যামিলির কিন্তু মেয়েরা, অনেক সুন্দরী মেয়েরা, ওরা যেটা করে হোক বিবাহিত, যেমন তাই হোক টাকা আছে, পাওয়ার আছে, সাপোর্ট পাওয়া যাবে, এই সেই কারণে কিন্তু এরকম কাজগুলো করছে। এবং আমাদের ফেসবুকেও কিন্তু এরকম আলোচিত 2-1টা অনেক ঘটনা দেখা যায় বর্তমানে, তারা সেলিব্রিটিও আর কি। তো এখনই আমরা আমাদের দেশে এরকম কিন্তু অনেক জেন দেখতে পাই, ভবিষ্যতে আরো অনেক জেন হবে। তো দেখা গেল তুমি অ্যারেঞ্জ ম্যারেজ করলে তোমার গার্লফ্রেন্ড আগে কারো জেন ছিল, বিষয়টা খুব কিন্তু চিন্তার। হ্যাঁ, তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো এবং সিনেমার কাহিনীটা কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে।